এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। চৈত্রের সেই বিকেলটা ছিল একদম অন্যরকম। মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আর তার উপর হঠাৎ শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টি। কিশোরী আর আমি দুজনেই ঠাকুরমশাইয়ের বৈঠকখানায় বসে। ঘরের এক কোণে ধূপদানিতে কড়া গন্ধের ধূপ জ্বলছে। ঠাকুরমশাই একটা পাসিং শো সিগারেট ধরিয়ে জানালার বাইরে তাকালেন। তারপর গম্ভীর গলায় শুরু করলেন আজকের গল্প। আজ সত্যি একটা ঘোরতর কাণ্ডের কথা বলবো কিশোরী। জাতিস্বরের বিপদ। এমন কাণ্ড আমার জীবনে মোটে দুবার ঘটেছে। সাধারণ মানুষের স্মৃতি এক জন্মের, কিন্তু যার স্মৃতি ২-৩ জন্মের বোঝা বয়ে বেড়ায়, তার বিপদ যে কত ভয়ঙ্কর হতে পারে তা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। প্রকৃতি মানুষকে সব ভুলিয়ে দেয় বলেই তো মানুষ বেঁচে থাকতে পারে। তোমার মাথার ভিতর যদি একসাথে দুটো আলাদা মানুষের স্মৃতি ধাক্কাধাক্কি করে, তবে তোমার আসল পরিচয়টাই যে হারিয়ে যাবে। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বিপদের কথা বলছিলেন, জাতিস্বরের আবার কিসের বিপদ? বিপদ ছিল। আমি নিজে সেই বিপদের প্রত্যক্ষদর্শী। আজ থেকে বছর 10 আগের কথা। চন্দ্রকোনার এক পুরনো জমিদার বাড়ি থেকে একটা চিঠি এসেছিল আমার কাছে। লিখেছিলেন হরিপদ মুখোপাধ্যায়, বংশানুক্রমে সেই বাড়ির অনুগত নায়েব। হরিপদ মুখোপাধ্যায়? কিন্তু ঠাকুরমশাই, একটা সামান্য চিঠি আপনাকে কি এমন বিচলিত করলো যে আপনি চন্দ্রকোনা ছুটে গেলেন? চিঠিটা শুধু খবর ছিল না, ছিল এক কান্নার আর্তনাদ। শোনো হরিপদ বাবু কি লিখেছিলেন। প্রণাম নেবেন ঠাকুরমশাই। নিরুপায় হয়ে আপনাকে এই চিঠি লিখছি। আমাদের ছোট বাড়ির রণজিৎ বাবুর উপর এক অশুভ ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষিত মানুষ, কলকাতায় পড়াশোনা করেছেন, কিন্তু কদিন ধরে ওর আচরণ আমাদের রক্ত হিম করে দিচ্ছে। উনি মাঝরাতে ঘুমের ঘোরে এমন এক ভাষায় কথা বলছেন যা এই তল্লাটের কেউ কোনোদিন শুনিনি। উথাল পাথাল করে কি সব বলেন, যার মাথা মুন্ডু আমরা কিচ্ছু বুঝি না। আর যে নামগুলো উনি ধরে ডাকেন, ভৈরব, বিদুর, এ বাড়ি চৌহদ্দিতে তো বটেই, গত 3 পুরুষে কেউ ওই নামের কথাই শোনেনি। অন্য ভাষায় কথা বলেন? তার মানে কি ওর উপরে কোনো অশুভ আত্মা ভর করেছিল? দাঁড়াও কিশোরী, আসল জায়গাটা তো এখনো বলিনি। হরিপদ বাবু আরো লিখেছিলেন। সব থেকে ভয়ের বিষয় যেটা ঠাকুরমশাই, সেটা হলো শব্দটা। প্রতিদিন রাত ঠিক 1:30 নাগাদ সদর দরজায় ভারী কিছু ধাক্কা দেওয়ার শব্দ হয়। আমরা লাঠি হাতে গিয়ে দেখি বাইরে কেউ নেই, অথচ রণজিৎ বাবু নিজের ঘরের ভেতর গোঙাতে থাকেন। জানালার ওপাশ থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ পরিষ্কার শোনা যায়। ওঠ রণজয়, অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, আমার ঋণ শোধ কর। রণজয়? কিন্তু আপনি তো বললেন ছোট মালিকের নাম রণজিৎ। ঠিক ধরেছ, ওইখানেই ছিল রহস্যের চাবিকাঠি। এ জন্মে রণজিৎ, কিন্তু সেই অদৃশ্য সত্তা তাকে ডাকছে রণজয় নামে। প্রকৃতি তাকে যা ভুলিয়ে দিয়েছিল, এক পুরনো পাওনাদার তাকে কবর ফুঁড়ে উঠে এসে মনে করিয়ে দিতে চাইছে কিছু। সেই পাওনা শুধু টাকার নয় কিশোরী, সেই পাওনা ছিল প্রাণের। চিঠির মধ্যে উল্লেখিত বিষয়টা শুনে আমাদের মধ্যেকার কৌতূহল ক্রমেই বৃদ্ধি পেল। আমরা ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম। কিশোরী প্রশ্ন করল, ঠাকুরমশাই, এরপর আপনি ওখানে গিয়ে কি দেখলেন? আমি যখন চন্দ্রকোনার
সেই প্রাচীন জমিদারি প্রাসাদে পৌঁছলাম তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। অন্দরে ঢুকতেই দেখি ধূপ ধুনোর গন্ধ নয়, বরং গুমোট ভ্যাপসা এক গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আমাকে দেখে হরিপদবাবু বললেন, ঠাকুরমশাই, আপনি এসেছেন। এবার বোধহয় রণজিৎ বাবু বাঁচবেন। দেখুন দেখুন একবার ওর অবস্থা। হরিপদবাবু আমাকে রণজিতের ঘরে নিয়ে গেলেন। কি দেখলেন সেখানে গিয়ে? রণজিৎ বাবু কেমন ছিলেন? দেখলাম একটা মানুষ বিছানার কোণে সিঁটিয়ে বসে আছে। রণজিতের বয়স 27-28, কিন্তু মনে হচ্ছিল ভয়ে ওর আয়ু যেন অর্ধেক হয়ে গেছে। আমাকে দেখেই উনি হাহাকার করে উঠলেন। ওর 2 কবজি তখন অনাবৃত। সেই দৃশ্য দেখে আমি শিউরে উঠলাম। কেন ঠাকুরমশাই, কি ছিল ওর হাতে? দাগ কিশোরী, গভীর কালচে দাগ, যেন কোনো ভারী লোহার শিকল বছরের পর বছর ধরে ওর নরম চামড়াকে ঘষে ক্ষত বিক্ষত করেছে। অথচ রণজিৎবাবু সারা জীবন কলকাতায় আরামদায়ক পরিবেশে থেকে পড়াশোনা করেছেন, কোনোদিন কোনো কায়িক শ্রম করেনি। আমি ওনার হাতটা ধরতেই রণজিৎবাবু হড়বড় করে বলে উঠলেন, ঠাকুরমশাই, ওরা আমাকে ছাড়বে না। দিনের আলো তো আমি শুনি সেই শিকল টানার শব্দ। আমার 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 হাতের এই দাগগুলো দেখছেন, মনে হয় কেউ আমাকে লোহার বন্ধনে বেঁধে টানছে। ও আমাকে ডাকছে। আমি রণজিৎ নই ঠাকুরমশাই। আমি আমি বুঝতে পারছি আমার ভেতরে অন্য কেউ বসে আছে। আমি ওর কপালে হাত রেখে একটু শান্ত করার চেষ্টা করলাম। জপমালা বের করে কিছু মন্ত্র পড়তেই উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। হরিপদবাবুকে ঘরের বাইরে থাকতে বললাম, কিন্তু সেই রাতে যা ঘটল তা আমার অভিজ্ঞতায় বিরল। কি হয়েছিল ঠাকুরমশাই? ঘড়ির কাঁটা যেই 1:30টা ছিল, বাইরের সদর দরজায় একটা প্রবল ধাক্কা পড়ল। যেন কোনো পাহাড়ি পাথর এসে দরজায় আছড়ে পড়েছে। জানালার বাইরে সেই অতি প্রাকৃত ফ্যাসফ্যাসে গলার গর্জন শোনা গেল। সময় শেষ রণজয়, ঋণ শোধ কর। তারপর রণজিৎ বাবু কি জেগে উঠলেন? জেগে উঠল শুধু তাই নয়, কিশোরী, রণজিৎ যেন রূপান্তরিত হলো। হঠাৎ বিছানার ওপর সোজা হয়ে বসলেন। ওনার চোখের মণি উল্টে গিয়ে একদম সাদা, মুখ দিয়ে লালা ঝরছে, আর সেই মৃদুভাষী রণজিতের কণ্ঠস্বর বদলে গিয়ে গম্ভীর কমকমে আওয়াজ বেরোচ্ছে। ওনার গলার শিরাগুলো দড়ির মতো ফুলে উঠেছে। তারানাথ, তুমি এসেছো ওই অধমের বিচার করতে? বৃথা চেষ্টা। এই শরীর রণজিতের হতে পারে, কিন্তু আত্মা আমার। আমার নাম রণজয়। আজ থেকে 250 বছর আগে রাজশাহীর সোনা মন্দিরে আমার মৃত্যু হয়েছিল। আমি সেই অভিশপ্ত সেনাপতি যে বিশ্বাসঘাতকতা করেছিল। রাজশাহীতে সেনা মন্দির, সেনাপতি রণজয়। ঠাকুরমশাই, রণজিতের মুখে ওই নামগুলো শুনে আপনি কি করলেন? এটা তো কোনো সাধারণ ভূতের উপদ্রব নয়। ঠিক ধরেছ। ওই নাম দুটো শোনার পর আমার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে গেল। রাজশাহীর সেই সোনা মন্দিরের ইতিহাস আমি জানি। ওটা এক অভিশপ্ত স্থান। 250 বছর আগে এক ভয়ঙ্কর গুপ্তধন লুটের রক্তক্ষয়ী ইতিহাস চাপা পড়ে আছে। কিন্তু আধুনিক যুগের রণজিতের সঙ্গে তার যোগ কোথায়? আচ্ছা, আপনি কি তন্ত্রবিদ্যার মাধ্যমে পরীক্ষা করলেন ঠাকুরমশাই? করতেই হলো কিশোরী। আমি ঝুলি থেকে পঞ্চমুণ্ডী আসনের মাটি আর শ্মশানের ভস্য বের করলাম।
রণজিৎ অথবা রণজয়ের চারদিকে একটা গণ্ডি কাটলাম। তারপর তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে বিশেষ তান্ত্রিক মূলিকা ঘষতে শুরু করলাম। ঘরটা তখন নীলাভ ও অদ্ভুত আলোয় ভরে উঠেছে। বৃথা চেষ্টা সারানাথ। এই চক্র, এই মন্ত্র দিয়ে তুমি কালচক্র থামাতে পারবে না। 250 বছর ধরে আমি অন্ধকারের নরকে শিকল বন্দী ছিলাম। আজ সুযোগ পেয়েছি, আজ আমি আমার মুক্তি চাই। মুক্তি নয় রণজয়, তুমি তোমার পাপের বোঝা নিয়ে এই জন্মে ফিরে এসেছো। তারপর হরিপদ বাবুকে বললাম, আপনার এই বাবু পূর্বজন্মের বন্ধনে আটকে গেছে। জাতিস্বর শব্দটা হয়তো আপনি শুনেছেন, কিন্তু রণজিতের এই দশা সাধারণ স্মৃতিভ্রম নয়। এ হলো বিগত জন্মের কর্মফল, যা আত্মার সঙ্গে লেপ্টে থাকে। জাতিস্বর? তাহলে কি রণজিৎ নিজের আগের জন্মের কথা মনে করতে পারছিল? শুধু মনে করা নয়, সে সেই অতীতের চরিত্রেই বেঁচে ছিল। আমি যখন তামার পাত্রের জলের দিকে তাকালাম, রণজিতের অবয়ব ছাপিয়ে সেখানে আরেক মানুষের ছায়া ভেসে উঠল। শতচ্ছিন্ন মালকোচা ধুতি, চোখে বৈশাচিক লালসা। আমি ক্রুদ্ধ হয়ে গর্জে উঠলাম, রণজয়, ছলনা ছাড়ো। 250 বছর আগে কি হয়েছিল সোনা মন্দিরে? শুনবে? তবে শোনো তারানাথ, রণজিৎ তো শুধু খোলস। 250 বছর আগে আমি ছিলাম রণজয়। রণজয় ঘরামি। লোকে আমায় রাজমিস্ত্রি জানত, কিন্তু আমার আসল ব্যবসা ছিল মন্দিরের গুপ্তধন আর নিষিদ্ধ জিনিসের চোরা চালা। আমার সঙ্গী ছিল পরম মিত্র বিধুর। বিদুর? সেও কি এই চক্রান্তে ছিল? বাধা দেবেন না হরিপদ বাবু, ঘোর কেটে যাবে। বিধুর আমাকে বিশ্বাস করেছিল। সোনা মন্দিরের গোপন কক্ষের খবর ওই দিয়েছিল। অভিযানের জন্য নিজের সর্বস্ব বিক্রি করে আমায় টাকা ধার দিয়েছিল। শর্ত ছিল একটাই, লাভাংশে সমান ভাগ। কিন্তু মোহরের ঝিলিক দেখে আমার রক্তে বিষ চড়ে গেল। সব নিয়ে পালিয়ে গেলাম। বিধুরকে ভিখিরি বানিয়ে পালাতে গিয়েও সে আমাকে ধরে ফেলল। তারপর কি হলো? সেই নির্জন প্রান্তরে বিধুর আমাকে আক্রমণ করলো। মরার আগে রক্তে ভিজে মাটির উপর পড়ে থাকতে থাকতে সে চিৎকার করে বলল, রণজয়, তুই আমাকে প্রতারিত করলি। এই হত্যার পরেও আমি তোকে ছাড়বো না, মনে রাখিস। পরের জন্মে আমি আবার ফিরে আসবো। আমার পাওনা আমি আদায় করেই ছাড়বো। মরার আগে এমন ভয়ঙ্কর প্রতিজ্ঞা? হ্যাঁ, মানুষের শেষ প্রতিজ্ঞা মহাকাশে খোদাই হয়ে থাকে। ঠিক তখনই রণজিতের জানালায় লাল হাতের ছাপ ফুটে উঠল। বাইরে সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর, আমি এসেছি রণজয়। 250 বছর ধরে অপেক্ষা করছি। এবার আমার পাওনাতে, আমার টাকা, আমার বিশ্বাস, আমার প্রাণ। দেখুন ঠাকুর মশাই, ও জানলা ভাঙছে। ও রাতে কুঠার, ও আমাকে নিতে এসেছে। সর্বনাশ! তাহলে রণজিৎ জাতিস্বর হওয়া মানে শুধু স্মৃতি নয়, এটা একটা অসমাপ্ত প্রতিহিংসার দায়। তারপর কি হলো ঠাকুরমশাই? আমি মুহূর্তে সিদ্ধান্ত নিলাম। হরিপদ বাবুকে বললাম, বিষয়টা এখন আর স্মৃতির নয়, এ জন্মের ওপার থেকে বয়ে আসা রক্ত ঋণ। বিধুর শান্ত হবে না। রণজিৎকে বাঁচাতে হলে আমাকে সেই অশরীরী প্রতিজ্ঞা ভাঙতে হবে, নইলে আজ রাতেই বিধুর দেওয়াল চিরে ঢুকে ওর পাওনা নেবে। সর্বনাশ! কিন্তু কি করবেন? 250 বছরের ক্রোধ কি মন্ত্রে শান্ত হবে? হবে জন্মস্মৃতি বন্ধন তন্ত্র। রাজশাহীর সোনা মন্দিরের পাপ
আজ এই গ্রামের সীমানায় পুরনো তারা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর গর্ভে বিসর্জন দিতে হবে। প্রস্তুত হন, রাত 12টার পর জমদুয়ার খুলে যায়। জমিদার বাড়ির কিছুটা দূরে জঙ্গল ঘেরা এক জীর্ণ তারা মন্দির, চারদিকে বুনলতা পাতার ঝোপ, শ্মশানের গুমোট গন্ধ, কালো ধুনুচির ধোঁয়ায় গর্ভগৃহ প্রায় অন্ধকার। আমি বিগ্রহের সামনে আসন তৈরি করে বসলাম, কপালে রক্তচন্দনের তিলক, সামনে তামার কুণ্ডে আগুন দাউ দাউ করে চলছে। পিছনে দাঁড়িয়ে রণজিৎ আর হরিপদ বাবু। রণজিৎকে বললাম, বসো, ভয় পেও না, আজ তোমার দেহের ভিতরের রণজয় ঘরামিকে টেনে বের করতে হবে। ভয় পেলেই সে তোমাকে গ্রাস করবে। ঠাকুরমশাই, আমি শুনতে পাচ্ছি জঙ্গলের ঝাড় পাতার ওপর দিয়ে কেউ হেঁটে আসছে। ও আসছে, ওর কুঠারটা মাটিতে ঘষতে ঘষতে আসছে। হঠাৎ মন্দিরের ভিতর দিয়ে এক হাড়হিম করা বাতাস বয়ে গেল। ধুনুচির ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে অশুভ আকার ধারণ করলো। এক ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। রণজয়, তুই লুকিয়ে আছিস? মন্দিরের আড়ালে তুই মুক্তি পাবি ভাবছিস? 250 বছর ধরে আমি এই আর্তনাদ শোনার জন্য মৃত্যুর পরেও জেগেছিলাম। আমি চোখ বুজে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। ওং হ্রিং ক্লিং মৃতিবন্ধন শমনায় অতিতং বন্ধায় বন্ধায়। মন্ত্র পড়ার মাঝেই আমি এবার হঠাৎ গলার স্বর সপ্তমে তুলে চিৎকার করে বললাম, বিধুর, সামনে আয়, ছলনা ছেড়ে সামনে আয়। হঠাৎ মন্দিরের বাইরের দেওয়ালে সজোরে আঘাত পড়তে শুরু করলো, যেন কেউ পাথর দিয়ে দেওয়াল ভেঙে ভিতরে ঢুকতে চাইছে। আমার এই রিঞ্জা, আগের জন্মের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ আমি চাই এই জন্মে তারানাথ। এই বিশ্বাসঘাতককে আমার হাতে ছেড়ে দাও, ওর ঘরের রক্ত দিয়ে আমার তৃষ্ণা মিটবে। ঠাকুর মশাই, জানলার কাছে ওটা কি? একটা একটা কালো ছায়া, ওর হাতটা পচে খসে পড়ছে। হরিপদ বাবু, নড়বেন না, বাইরে যাবেন না। মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা ওই ছায়ার নেই। বিধুর, তুই যা চাইছিস তা রণজিতের কাছে নেই। রণজিৎ মরেছে রাজশাহীর মাটিতেই, এ কেবল তার খোলস মাত্র। হঠাৎ মন্দিরের প্রদীপগুলো একসাথে তপ করে চলে উঠে নিভে গেল। রণজিতের চোখ দুটো উল্টে গিয়ে সাদা হয়ে গেল, মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করলো। সোনা, সব সোনা আমার। বিধুর, ওই সোনা আমি কাউকে নিতে দেব না, কাউকে নিতে দেব না। ধপ করে রণজিৎ মন্দিরের চাতালে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভাঙা জানালার জালি ছিঁড়ে একটা কুচকুচে কালো ধোঁয়ার অবয়ব ঘরের ভিতরে ঢুকতে চেষ্টা করল। বাতাসে কাঁচা মাংস আর ভিজে মাটির বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল। ঠাকুর মশাই, ওটা ভিতরে ঢুকে আসছে। ওটা মানুষ নয়, ওটা সাক্ষাৎ যম। আমি বিদ্যুৎ বেগে নিচের ঝুলি থেকে এক মুঠো কালো সর্ষে আর লাল সুতো বের করলাম। তারপর হরিপদ বাবুকে সাবধান করে দিয়ে বললাম, হরিপদ বাবু, সরবেন না। মরণ বৃত্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকুন। আমি বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে রণজিতের অচৈতন্য দেহের চারধারে সম্বরীর ধুলো আর মন্ত্র ফুঁ দেওয়া সর্ষে দিয়ে একটা নিখুঁত বৃত্ত আঁকলাম। তারপর লাল সুতোটা দিয়ে চারিদিকের 4টে খুঁটির সাথে বন্ধন তৈরি করলাম। বিধুর ছায়ামূর্তি বৃত্তের ঠিক বাইরে এসে থমকে দাঁড়াল। ধোঁয়াটে অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, এক বিভীষিকাময় রূপ।
মাথার অর্ধেকটা পোড়া, চামড়া ঝুলে পড়েছে, বাঁদিকের চোখটা নেই, কেবল একটা অন্ধকার গর্ত। উপরের ঠোঁটটা মাঝখান দিয়ে চেরা, যার ভিতর দিয়ে হলদেটে দাঁতগুলো বিকটভাবে বেরিয়ে আছে। এই সামান্য গণ্ডি দিয়ে আমাকে আটকাতে পারবে না তারানাথ। আমার 250 বছরের খিদে, আমার পাওনা রক্ত ও আমার সব সোনা আত্মসাৎ করেছে। ওকে এত সহজে ছেড়ে দেবো ভেবেছ? তুমি যদি পথের কাঁটা হও তাহলে তোমাকেও শেষ করে দেব। বিধুর, তুই যার রক্ত চাইছিস সে রণজয় ঘরামি 250 বছর আগেই ছাই হয়ে গেছে। এই রণজিৎ তো এক নিষ্পাপ প্রাণ। একজনের পাপের শাস্তি অন্যকে দেওয়া কি ধর্মের কাজ? ধর্ম? যে বন্ধুত্বে বিশ্বাস করে লড়তে হয় তার কোনো ধর্ম নেই। আমি ওকে নিয়ে যাবই। ওর হৃৎপিণ্ডটা ছেড়ে আমি রাজশাহীর সেই মন্দিরের মাটিতে পুঁতব। আমি আগুনের কুণ্ডে এক মুঠো বিশেষ মন্ত্রপুত গুঁড়ো ছুঁড়ে দিলাম। মুহূর্তেই নীল শিখা দাউ দাউ করে উঠল। সাবধান বিধুর, আমি মৃতিবন্ধন তন্ত্র প্রয়োগ করেছি। তুই যদি এই বৃত্ত স্পর্শ করিস তবে তোর আত্মা অনন্তকালের জন্য এই শ্মশানের জঙ্গলে স্তম্ভিত হয়ে যাবে। কোনো দিন আর মোক্ষ পাবি না। তবে আমার পাওনা, আমার বিশ্বাস ভঙ্গের বিচার কে করবে? ঋণ শোধ আজই হবে বিধুর, কিন্তু জন্মের ঋণ জন্মেই শেষ হয়। এই নে তোর সেই পরম মিত্রের শেষ স্বীকারোক্তি। বিধুর নামক সেই বিভৎস ছায়াটি হঠাৎ অমানসিক আক্রোশে গর্জে উঠল। তার পচে যাওয়া আঙুলগুলো দিয়ে সে মন্দিরের মেঝে আছড়াতে শুরু করলো। বাতাসের বেগ এতটাই বেড়ে গেল যে মনে হলো আস্ত মন্দিরটাই বোধহয় এবার উপরে যাবে। তোর এই মাতৃবন্ধন আমি মানি না তারানাথ। রক্ত, আমাকে রক্ত দিতেই হবে। ওই শয়তানকে 250 বছর ধরে আমি ছেড়েছি, আজ ছাড়ব না। বলেই ছায়াটি সজোরে সেই লাল সুতোর গণ্ডির উপর আছড়ে পড়ল। মন্দিরের মেঝেটা থরথর করে কাঁপতে শুরু করলো, যেন কোনো মাঝারি মাপের ভূমিকম্প হচ্ছে। দেওয়ালে টাঙানো পুরনো ঘন্টাগুলো আপনা আপনি বাজতে শুরু করলো। ঠাকুর মশাই, মাটি ফেটে যাচ্ছে, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। ও যে বৃত্তটা ভেঙে ফেলবে ঠাকুর মশাই। বিধুর, সীমা লঙ্ঘন করিস না। তোর প্রতিহিংসা আজ তোর ধ্বংসের কারণ হবে। আমি এক মুঠো চিতাভস্য আর সর্ষে নিয়ে আগুনের কুণ্ডে ছুঁড়ে দিলাম। মন্দিরের বাইরে শ্মশানের মধ্যে অবস্থিত একটা শিরীষ গাছের নিচে মা তারাকে উদ্দেশ্য করে কিছু শ্মশান প্রদীপ জ্বালিয়েছিলাম। শ্মশান প্রদীপগুলো একটা দমকা হাওয়ায় নিভে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল সেই যজ্ঞকুণ্ডের হলদেটে শিখাটা দাউ দাউ করে জ্বলছে। যাচ্ছে, হাওয়ায় পুড়িয়ে মারছে। ওরে রণজয়, আমি তোকে ছাড়ব না। ওং হ্রিং কালিকায়ে নমঃ। অতৃপ্ত আত্মং শূন্যলেনং কুরু কুরু স্বাহা। যা বিধুর, 250 বছরের অন্ধকার চিরে তোর মুক্তি ঘটুক, এই প্রতিহিংসার অবসান হোক। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি হলো। অদৃশ্য এক বিশাল মহাকর্ষীয় টানে বিধুরের সেই কালো অবয়বটা কুণ্ডলি পাকিয়ে শূন্যে উঠে গেল। মন্দিরের ছাদ চিড়ে সেই ছায়াটা আকাশের নীলিমায় মিলিয়ে গেল। তারপর সব নিঝুম।